ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতেই একজন ইউনুক সপ্তম রাজকুমারকে বলতে থাকে, দাসীর ঘরে জন্ম নিয়ে নিজেকে রাজকুমার ভাবা শুরু করেছো। সে তাকে মারতে চাইছিল, তবে তখন একটা মেয়ে এসে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। রাজকুমার বলে, তুমি কে? সে বলে, আমি আপনার দাসী ইয়ান। এখন থেকে আমি আপনাকে শেখাবো কিভাবে অন্যায়ের প্রতিশোধ নিতে হয়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়। এখন সপ্তম রাজকুমার মানে নিঙুন আগের থেকে অনেক যোগ্য হয়ে গেছে। মোটামুটি এখন তার ভালো নামকাম রয়েছে। এখন সে চোখ বেঁধে তীর ছুঁড়ে মারে। ইয়ান বলে, রাজকুমার, আপনার তীর চালানো অনেক সুন্দর হয়েছে। সে বলে, কারণ তুমি ভালো করে শিখিয়েছো। তখন সেখানে ফেই ফেই নামে একটি মেয়ে আসে। সে বলে, আপনারা যে এরকম করছেন, এখানে কি কোনো আইন নেই? ইয়ান বলে, তুমি কি নতুন এসেছো? তুমি কি প্রাসাদের নিয়ম কানুন জানো না? আমি তোমাদের বলে দেই, এই ফেই ফেই কিন্তু টাইম ট্রাভেল করে সেখানে গেছে। এখন সে ইয়ানকে বলে, তুমি এত নাটক করো না। তোমাকে রাজকুমার পছন্দ করে কারণ তুমি ভালো মার্শাল আর্ট জানো, কিন্তু অন্য কেউ যখন রাজকুমারকে আরো ইন্টারেস্টিং কিছু দেখাবে, তখন সে তাকেও পছন্দ করবে। ইয়ান তার গলা চেপে ধরে তাকে নিচে ফেলে দেয়। নিমুন বলে, আমি একটু দেখতে চাই তুমি ইন্টারেস্টিং কি দেখাতে পারো। এরপর দুজন দাসী রাজকুমারের ঘর থেকে বের হচ্ছিল আর বলছিল, ফেই ফেই আসার পর থেকে রাজকুমার তার সঙ্গে অনেক কথা বলে। তখন তারা সামনে ইয়ানকে দেখে চুপ হয়ে যায়। ইয়ান ঘরে গেলে দেখতে পায় ফেই ফেই নিঙুনের সঙ্গে কথা বলছে। সে তাকে বর্তমান সময়ের বিভিন্ন কবিতা এবং বিভিন্ন অস্ত্র সম্পর্কে বলছে। নিঙুন জিজ্ঞেস করে, সেগুলো অস্ত্র কিভাবে বানায়? তখন সে মনে মনে বলে, আমি কি করে জানবো? সে বলে, ওইসব বাদ দিন, আপনি আমার সঙ্গে এটা খেলুন। এটার নাম রুবিক কিউব। ইয়ান তার কাছে এসে তার গায়ে চা ফেলে দেয়। সে বলে, তুমি ইচ্ছা করে করেছো। ইয়ান বলে, দুঃখিত, আমার হাত থেকে পড়ে গেছে। এরপরে ইয়ান বাইরে আসলে ফেই ফেই এসে বলে, দেখো, তুমি নাটক করা বন্ধ করো। অন্যরা না জানলেও তোমার ব্যাপারে আমি সবকিছুই জানি। তুমি একটা গরিব ঘরের মেয়ে, এরপরে তুমি আবার বথালেও থেকেছো। তুমি কি মনে করো তোমার মতো এরকম মেয়েকে রাজকুমার কোনোদিন পছন্দ করবে? তুমি কখনো ওনার মন জয় করতে পারবে না। আমি তোমাকে দেখাই কিভাবে ছেলেদের মন জয় করতে হয়। এই বলে সে নিজেই নিজের গালে চড় দেয়। এরপর নিঙুনের কাছে গিয়ে বলে, দেখুন, ইয়ান আমাকে কিভাবে বুলি করছে। আমি শুধু ওকে খারাপ বলেছি। এই কথা বলার সাথে সাথেই নিঙুন তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর বলে, তুমি কিভাবে বুঝলে আমি খারাপ না? ইয়ান বলে, ও যুবরাজের পাঠানো গুপ্তচর। ওকে কেন মারলেন? নিঙুন বলে, এজন্যই তো কয়েকদিন ওর সাথে কথা বললাম, তবে ও তেমন কিছুই জানে না। ওকে রেখে কোনো লাভ নেই। ইয়ান বলে, মহারানীকে আমরা শেষ করেছি, কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়নি। যুবরাজ বাকি আছে। এদিকে যুবরাজের কাছে তার মামা এসে বলে, তাদের পাঠানো গুপ্তচরকে নিঙুন মেরে ফেলেছে। এতে তো যুবরাজের মেজাজটা খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়ান সেই রুবিক কিউবটা নিয়ে ভাবছিল। তার বাবা রাজমিস্ত্রি ছিলেন। ব্রিজ ভাঙার দায়ে তাদের পুরো পরিবারকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। মহিলাদেরকে ব্রথালে বিক্রি করে দেওয়া হয়। সেই ব্রিজ যেই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, এই রুবিক কিউবটা সেই একই পাথর দিয়ে বানানো। এটার উপর পানি ফেলার পরেও এটাতে কোনো কিছু হয়নি, তাহলে সেই ব্রিজ এত সহজে কিভাবে ভেঙে গেল? অর্থাৎ এর পেছনে অবশ্যই যুবরাজ জড়িয়ে আছে। রাতের বেলা বৃষ্টি হচ্ছিল। নিঙুন বজ্রের শব্দে ভয় পায়। তখন তার ঘরে ইয়ান আসে। নিঙুন তাকে পাশে বসতে বলে। ইয়ান বলে, প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে দেওয়ার কথা চলছে। যুবরাজ তাকে বিয়ে করতে চায়। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। নিঙুন বলে, তুমি কি বলতে চাইছো? তুমি চাও আমি প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করব? সে বলে, অবশ্যই। প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করলে আপনি সহজে সিংহাসন পেয়ে যাবেন, আর আমিও আমার প্রতিশোধ নিতে পারবো। তখনই বাইরে কারো ছায়া দেখতে পেলে ইয়ান তার উপর অ্যাটাক করে। এরপর বলে, রাজকুমার, আপনি বিশ্রাম করুন, এদেরকে আমি দেখছি। সে সেখানে থাকা প্রত্যেকটা সৈনিককে মেরে ফেলে। নিঙুন বলে, মনে হচ্ছে যুবরাজ্যের আর তর সইছে না। পরদিন এরা দুজন বাইরে বের হলে ইয়ানের মাথায় একটা ফুলের পাপড়ি পড়ে। নিঙুন সেটা ধরতে চাইলে ইয়ান নিজেই নিজের মাথা থেকে সেটা ফেলে দেয়। নিঙুন তাকে একটা ছোট্ট ব্যাগ দেয়, যেটার ভেতরে ক্যান্ডি ছিল। ইয়ান নিঙুনকে একটা রিপোর্ট দিয়ে বলে, প্রধানমন্ত্রীর মেয়ের ব্যাপারে জানতে। নিঙুন বলে, আমি তাকে বিয়ে করব না। ইয়ান জিজ্ঞেস করে, কেন? তবে সে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপরে ইয়ান এক অফিসিয়ালের সঙ্গে দেখা করতে ব্রথালে আসে। এখানে মূলত ব্রথালের নাচনিওলিদের মতো নেচে সে সেই লোকের কাছে যায় এবং বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে থাকলে সে বলে, তুমি এসব দিয়ে কি করবে? তখন সে বলে, আমি কৌতূহল বশত জিজ্ঞেস করছি। পরে সে বিছানায় গিয়ে বলে, আপনার কি আমাকে দেখার কোনো কৌতূহল নেই? লোকটি তার কাছে আসে। তখন সে তার জামার ভেতর থেকে সেই ক্যান্ডির ব্যাগটা পায়। এর মধ্যে কেউ দরজায় নক করলে
লোকটি গিয়ে দরজা খুললে সাথে সাথেই নিমুন তাকে মেরে ফেলে। এরপর সে সেই ক্যান্ডি গুলো তুলতে থাকে। ইয়ান বলে, আপনি ওনাকে কেন মারলেন? আমি এখনো ওনার থেকে আসল তথ্য জানতে পারিনি। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল, প্রতি স্পিনে বোনাস। প্রোমো অফার, ফ্রি স্পিন মানেই বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। 1. আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করুন এবং এই প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2. নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3. উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা এই প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বৃদ্ধি পায়, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে এটি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিংকটি আমার বায়োতে আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ এবং যে কেউ 50,000 থেকে 1 লাখ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএম একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। নিমুন বলে, তুমি এখানে আমার অনুমতি ছাড়া কেন এসেছো? এই লোক যুবরাজের অনেক ঘনিষ্ঠ লোক। তোমার যদি কিছু হতো? ইয়ান বলে, আপনি কি ভুলে গেছেন আমরা শুধুমাত্র একসঙ্গে কাজ করছি? আমি আপনাকে সিংহাসন পেতে সাহায্য করব, আপনি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবেন। আমাদের মধ্যে আর কিছুই নেই। নিমুন নিজেকে শান্ত করে তার কাছে এসে ক্যান্ডির প্যাকেটটা রাখতে থাকে আর বলতে থাকে, এরপর থেকে এরকম কাজ হলে আমি আসব, তোমার হাত নোংরা করার প্রয়োজন নেই। ইয়ান বলে, আপনি কি আমাকে পছন্দ করেন? এই জন্য কি আপনি প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করতে চান না? সে তাকে টেনে বিছানায় নিয়ে শুয়ে পড়ে। এরপর বলে, পুরুষ মানুষ সব এক। আপনার যদি আমাকে ভালো লাগে, আমি তো আপনার সাথেই আছি। আমি আপনার দাসী, আপনার সাথেই থাকবো। তবে আমার জন্য আপনি এত বড় সুযোগ কেন হারাবেন? নিমুন বলে, আমি এটা বলতে চাইনি। ইয়ান বলে, আপনি আমাকে ছুতে চান না কেন? আপনার কি মনে হয় আমি নোংরা? নিমুন তার হাত সরিয়ে দিয়ে বলে, তুমি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো, কিন্তু এই ধরনের কথা তুমি আর বলবে না। এরপর সে চলে আসে। পরদিন নিমুন ইউনুকের সঙ্গে ছিল। তখন ইয়ান তার কাছে এসে বলে, আপনি রাজ দরবারে যাবেন, তাই আপনার জন্য আমি একটা জেডের ব্যবস্থা করেছি। নিমুন বলে, আমার এগুলো পছন্দ না। সে সেটা ইউনুককে দিয়ে দেয়। ইয়ান চলে আসতে থাকলে নিমুন তাড়াতাড়ি ইউনুকের কাছ থেকে সেটা নিয়ে নেয়। আসলে সে একটু ভাব দেখালো আর কি। রাতের বেলা ইয়ান কোথাও যাচ্ছিল। নিমুন বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, যুবরাজের প্যালেসে একজন অফিসিয়াল এসেছে, তার কাছে অবশ্যই কিছু সিক্রেট তথ্য থাকবে, আমাকে সেটা আনতে হবে। নিমুন বলে, তুমি জানো সেই প্যালেসে কি পরিমাণ গার্ডেরা রয়েছে? তোমার কি একটু প্রাণের ভয় নেই? সে তার হাত ধরে রাখে। ইয়ান তাকে সরাতে চায়। সে বলে, আপনি জানেন আপনি আমার সঙ্গে পারবেন না। নিমুন বলে, তুমি চেষ্টা করে দেখো। ইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমিও দেখি আমি আপনাকে কতটুকু শিখালাম। এরপরে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে ইয়ান জিতে যায়, তবে নিমুন মুচকি হেসে বলে, মাথা ঘুরছে না? তখন দেখা যায় আসলে সেখানে নিমুন আগে থেকেই অজ্ঞান হওয়ার ওষুধ জ্বালিয়ে রেখেছে আর নিজে এর অ্যান্টিডোট খেয়ে নিয়েছে। ইয়ান অজ্ঞান হয়ে যায়। নিমুন বলে, এই সব রিস্কের কাজ আমি করব, তুমি না। এরপর সে সেই প্যালেসে যায়। সেখানে অনেক গার্ডেরা ছিল। তখন তার মনে পড়ে ফেই ফেই তাকে ছায়া দিয়ে খেলা করতে শিখিয়েছিল। সেও তখন সেরকমই করে, যার ফলে সেখানে গার্ডেরা মনে করে অপর দিক থেকে অনেকগুলো সৈনিক আসছে, তাই তারা সেদিকে যেতে শুরু করে। এভাবে যেতে যেতে বেশিরভাগ গার্ডেরাই সেখান থেকে চলে যায়। তখন নিমুন সেই ঘরে ঢুকে পড়ে। সে সেই লোককে মেরে তার ভেতর থেকে চিঠিটা নিয়ে নেয়। বাইরে আসলে সেখানে অনেক লোকেরা তাকে ঘিরে ফেলে। এদিকে ইয়ান খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। তখন সে নিমুনকে খুঁজতে বাইরে আসে। অন্যদিকে নিমুন তীরে আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। ইয়ান তার চিকিৎসা করে। এরপর বলে, ভাগ্য ভালো, বেশি গুরুতর লাগেনি। আমি আপনাকে আবার বলছি, আপনি আর কখনো এরকম করবেন না। নিমুন তাকে সেই চিঠিটা দেয়। এরপর সে মনে করে আসলে ওই সব সৈনিকদের হাতে তার গায়ে তীর লাগেনি। সে বাড়ির সামনে এসে তীরটা নিজেই নিজের বুকে লাগিয়েছে। এখন সে মনে মনে বলছিল, তার মানে একটু হলেও তুমি আমাকে ভালোবাসো, তাহলে আর আমি তোমাকে ছাড়ছি না। এদিকে দেখা যায় যুবরাজের মামা চিন্তায় গোল গোল ঘুরছিল। যুবরাজ বলে, আরে এত চিন্তা করবেন না, ব্রিজ ভাঙার পর থেকে বাবা অনেক বেশি সন্দেহভাজন হয়ে গেছে। বাবাকে বোঝাতে হবে একটা অ্যাসাসিন এসেছিল এবং সেই ওই লোককে মেরেছে। এখন কোর্টে আমাদের পজিশন টিকিয়ে রাখার জন্য আমাকে প্রধানমন্ত্রীর মেয়ে মিয়াওকে বিয়ে করতে হবে, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে
ইয়ান নিমুনকে বলে ওই বছর ব্রিজ ভাঙার পর সেতু মন্ত্রী গুয়ানি সে নিজেই নিজেকে শেষ করে ফেলেছে শাস্তির ভয়ে। মিনিস্টার অফ জাস্টিস মিস্ত্রিদের দোষ দিয়ে তাড়াতাড়ি করে কেসটাকে ক্লোজ করে দিয়েছে। নিমুন বলে চিঠিতে লেখা আছে গুয়ানির একজন প্রেমিকা ছিল যে কিনা এখন ব্রথালে থাকে। যুবরাজ তার খোঁজ করছে, তাহলে আমাদেরকে আগে তার কাছে যেতে হবে। ইয়ান বলে আপনার শরীর ভালো না, আমি একা গেলেই হবে। সে বলে আমি এখন ঠিক আছি, তুমি যদি আমার চিন্তা করো তাহলে তুমি আমার কাছাকাছি থেকো, তাহলেই হবে। এরপর তারা সেই ব্রথালের কাছে যায়। এখানে এসে তারা দেখতে পায় এই ব্রথালে শুধু ছেলেরা আছে এবং তারা মানুষদেরকে ডাকছে। যাকে তারা খুঁজছে চিয়ানু, সেও একজন ছেলে। এটা দেখে নিমুনের মাথা ঘুরে যায়। সে ভাবতে থাকে ছেলে মানুষ আবার কিভাবে ব্রথালে থাকে। ইয়ানের তার কথা শুনে হাসি পাচ্ছিল। তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেলে একটা মেয়ে তাকে ওঠায়, এরপর তাকে ক্যান্ডি খেতে দেয়। এটা দেখে ইয়ানের তার বড় বোনের কথা মনে পড়ে যায়। সেও তাকে ওষুধ খাওয়ার পর ক্যান্ডি খেতে দিত। তখন উপর থেকে একটা ফুলের টব পড়তে থাকলে ইয়ান সেই মেয়েটাকে বাঁচায়। চিয়ানু নামের সেই ছেলেটা সেই মেয়েটাকে আপু বলে ডাক দেয় আর তাকে ভেতরে যেতে বলে। আশেপাশের মানুষ বলতে থাকে প্রধানমন্ত্রীর মেয়ে কেন যে এখানে আসে। এখানে ইয়ান আর নিমুন দুজনেই বুঝতে পারে এই মেয়েটাই হলো প্রধানমন্ত্রীর মেয়ে মিয়াওই। এরপরে তারা ভেতরে গেলে চিয়ানু ইয়ানকে চা দিতে চাইলে নিমুনের তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। একটা ছেলে তাকে চা দিতে চাইলে সে সরাসরি তাকে সেখান থেকে চলে যেতে বলে। চিয়ানু বলে ছেলে পছন্দ না হলে এই ব্রথালে আসার কি দরকার ছিল। তখন ইয়ান বলে আমারও ছেলেদের পছন্দ না। চিয়ানু বলে সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনার জন্য মেয়ে হতেও রাজি আছি। নিমুন এসে তার গলায় চাকু ধরে। চিয়ানু বলে মানে এটা কি? নিমুন বলে আমরা মন্ত্রী গুয়ানুর ব্যাপারে জানতে এসেছি। চিয়ানু বলে এখানে কত মানুষ আসে, আমি কি করে সবাইকে মনে রাখবো? আপনারা যার কথা বলছেন আমি তাকে চিনিই না। তখনই দরজায় মিয়াওই ডাকতে থাকলে চিয়ানু বলে ও কিন্তু প্রধানমন্ত্রীর মেয়ে, আমার এখানে কিছু হলে ও আপনাদের ছাড়বে না। ইয়ান বলে আমাদের ব্যাপারে কিন্তু একটা কথাও বলবে না, নয়তো আজ নয়তো কাল কিন্তু তুমি মারা পড়বে। এরপর তারা দুজন গিয়ে লুকিয়ে পড়ে। মিয়াওই বাইরে থেকে ওষুধ দিয়ে চলে যেতে চায়, তবে চিয়ানু তাকে ধরে ভেতরে নিয়ে আসে আর বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে। চিয়ানু তার পালস দেখে বলে তুমি একদম সুস্থ আছো, কিন্তু সে তাকে ছাড়তে চাইছিল না। মিয়াওই বলে ঠিক আছে, আমি তাহলে তোমাকে কিছু ক্যান্ডি দেই। সে বলে আমি এসব বাচ্চাদের জিনিস খাই না। আড়াল থেকে নিমুন বলে তোমার কি এই ধরনের ছেলে পছন্দ? তবে ইয়ান তার কথার মানে বুঝতে পারে না। এরপরে চিয়ানু বলে আপু আমি কিছু টাকা জমিয়েছি, টাকাগুলো কার কাছে দেবো বুঝতে পারছি না। তোমাকে আমি সবচাইতে বেশি বিশ্বাস করি, তাই টাকাগুলো তুমি রাখো। এই বলে সে সেগুলো তাকে দিয়ে দেয়। মিয়াওই চলে যাওয়ার সাথে সাথেই চিয়ানু মাটিতে বসে পড়ে। নিমুন বলে তুমি ওকে কি দিয়েছো? সে বলে জমানো টাকা। নিমুন বলে ঠিক আছে, আমি আগে তোমাকে মারি, তারপর ওকে মেরে দেখি তুমি আসলেই টাকা দিয়েছো না কি দিয়েছো। চিয়ানু কান্না করে বলে আমার বাড়িতে মা আছে, 3 বছর বয়সী একটা বোন আছে, আমার কিছু হলে ওরাও তো বাঁচবে না, আমাকে মারা মানে 3 জনকে মারা। ইয়ান বলে আচ্ছা ওকে ছেড়ে দাও, ভবিষ্যতে হয়তো আমাদের কাজে লাগতে পারে। এরপর তারা বাইরে আসলে নিমুন বলতে থাকে আমি মিয়াওইকে মেরে ওই কাগজটা নিয়ে আসি। ইয়ান বলে না, ওর সঙ্গে যুবরাজের বিয়ের কথা চলছে, এখন ওর কিছু হলে আপনার দিকে সন্দেহ আসবে। তখনই একটা ছোট বাচ্চা ছেলে কিছু ফায়ার ওয়ার্কস নিয়ে সেখানে আসে। নিমুন সেগুলো কিনে নেয়, এরপরে তারা সেগুলো জ্বালায়। ইয়ান এগুলো দেখে একটু খুশি হচ্ছিল। নিমুন বলে আমি অনেকদিন পর তোমাকে হাসতে দেখছি, তুমি কি কাল আমার সঙ্গে ল্যান্থার্ন ফেস্টিভ্যালে যাবে? ইয়ান না করতে চাইলে সে বলে এত ছোট্ট একটা আবদার তুমি রাখতে পারবে না? তখন সে বলে ঠিক আছে। এরপর নিমুন বলে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে? ইয়ান বলে একটা সাধারণ মানুষের মতো জীবন কাটাবো। তখন ফায়ার ওয়ার্কস নিভে গেলে ইয়ান মনে মনে বলে হয়তো আমার এই স্বপ্ন এই ধোঁয়ার মতোই মিলিয়ে যাবে। পরদিন প্রধানমন্ত্রীর মেয়ে মিয়াওই রাজপ্রাসাদে এসেছিল। সে চলে যাওয়ার সময় যুবরাজের সঙ্গে তার দেখা হয়। মিয়াওই তাকে যুবরাজ বলে সম্বোধন করলে সে বলে তুমি কিভাবে জানলে যে আমি যুবরাজ? সে বলে কারণ রাজবংশের একমাত্র আপনিই আছেন যে কিনা চিলিনের জেট ব্যবহার করেন। যুবরাজ বলে তুমি আসলেই অনেক বুদ্ধিমতী, তবে আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো ডাক্তার, আর তুমি নাকি চিকিৎসা করো ব্রথালে, মানে তুমি একটা প্রধানমন্ত্রীর মেয়ে, তুমি চিকিৎসা করার ভালো জায়গা পাওনি? মিয়াওই কিছু বলতে যাবে তার আগেই নিমুন এসে বলে তাতে তোমার সমস্যা কি? তুমি এখনো সিংহাসনে ওঠোনি, এর আগেই রাজ্যের মানুষের কাজ নিয়ে তাকে ছোট করতে শুরু করে দিয়েছো। যুবরাজ বলে আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সম্মানের কথা ভেবে কথাটা বললাম, তবে তোমার মতো যারা লো ক্লাসের তাদের কাছে কথাটা খারাপ লাগবে। এই বলে সে চলে যায়। মিয়াওই বলে তার মানে আপনি রাজকুমার, ওই দিন আপনাকে ভালো মতো ধন্যবাদ জানানো হয়নি।
আপনার সাথের ছেলেটা কোথায়? দেখা যায় ইয়ান কিন্তু আড়াল থেকে তাদেরকে দেখছিল। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে ল্যান্থার্ন ফেস্টিভ্যালে যাওয়ার জন্য নিমুন সুন্দরভাবে তৈরি হয়। সে বাইরে আসলে ইয়ানকে দেখতে পায়। ইয়ান বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি মিয়াওই ফেস্টিভ্যালে আসবে। আমি তাকে আমাদের সঙ্গে নিমন্ত্রণ জানিয়েছি। নিমুন বলে, তুমি এখনো তোমার মিশনের কথাই ভাবছো? এতগুলো বছরে আমি কি তোমার মনে একটুও জায়গা করতে পারিনি? আমি কি শুধুমাত্র তোমার তলোয়ার? এরপর সে চলে যেতে থাকে আর বলে, ফেস্টিভ্যালে যাওয়ার দরকার নেই। ওই রাতেই অনেক বৃষ্টি হচ্ছিল। নিমুন তার মায়ের কথা মনে করছিল, যেখানে মহারানী তার মাকে মেরে ফেলেছিল। এরপরে যুবরাজ ছোটবেলা থেকেই অত্যাচার করে এসেছে তাকে। অন্যদিকে ইয়ান মনে করছিল তার পরিবারের সবাই মারা যাওয়ার পর তাকে ব্রথালে নিয়ে আসা হয়। এখানে তাকে একজন মিনিস্টারের কাছে যেতে বলা হলে সে যেতে চায় না, এজন্য তাকে অনেক মারধর করা হয়। তখন তার বড় বোন এসে বলে, ওর যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। এরপরে পরদিনই তার বড় বোনের বডি পাওয়া যায়। বাইরে দুজন দাস বলছিল, মিনিস্টার লি এমন কি করলো যে মেয়েটা মরেই গেল। এগুলো বলে তারা হাসাহাসি করছিল। তখন ইয়ান সেখানে থাকা একজন সেবককে মেরে ফেলে। ওইরান আসলে সে বলে, আমি সামান্য একটা সেবককে মেরেছি, আপনি চিন্তা করবেন না, এরপর থেকে আমি হব আপনার এই ব্রথালের সবচেয়ে দামি মেয়ে। ইয়ান এগুলো মনে করে বলছিল, বাবা আপু চিন্তা করো না, যারা আমাদের পরিবার ধ্বংস করেছে তাদেরকে মরতেই হবে। তখনই নিমুন সেখানে আসে। সে বলে, আজ বাইরে বৃষ্টি পড়ছে, তুমি আমার ঘরে আসলে না যে? ইয়ান বলে, খুব শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে, তাই আপনাকে এখন একা থাকার অভ্যাস করতে হবে। এরপর সে কাছে এসে বলে, ঠান্ডা বাতাস বইছে, আপনি ঘরে চলে যান। নিমুন তাকে জোর করে ধরলে সে বলে, আপনার যদি আমার শরীরটা পছন্দ হয় আমি আপনাকে দিতে পারি, তবে আপনি অন্য কিছু চাইলে আমি দিতে পারবো না। নিমুন তার কাঁধে একটা কামড় দেয়। এরপর আবার তার জামাটা ঠিক করে পরিয়ে দিয়ে বলে, যদি আমি তোমার মনটা চাই? সে বলে, সবকিছু জোর করে হয় না। নিমুন বলে, কিন্তু যদি আমি জোর করি? তখন ইয়ান বলে, বাইরে তাকিয়ে চেরি গাছের ফুলগুলোকে দেখুন, গাছের ফুলগুলো কত সুন্দর, কিন্তু যখন সেগুলো ঝরে মাটিতে পড়ে যায় তখন সেগুলো আর সুন্দর থাকে না। আমি এখন কাদায় পড়ে যাওয়া ফুল, তবে আপনার ভবিষ্যৎ ঠিক ওই গাছে থাকা ফুলের মতোই, তাই আপনাকে নিজেকে সংযত করতে হবে। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন নিমুন চেরি গাছের ফুলের ছবি আঁকছিল। এদিকে ইয়ান যুবরাজের প্যালেসের দিকে নজর রাখছিল। তখন সে শুনতে পায় যুবরাজের মামা বলছে, ওই মিয়াওয়ের কত বড় সাহস, তোমার বিয়ের প্রস্তাব না করে দিয়েছে। যুবরাজ বলে, করুক, সমস্যা নেই, ওকে আজ আমি এখানে ডেকেছি। তার মামা বলে, তুমি আর ও যদি এক ঘরে থাকো তাহলে ও তোমাকে বিয়ে করতে বাধ্য। তখন দেখা যায় মিয়াওইকে এক দাসী নিয়ে আসছিল। মিয়াওইর সন্দেহ হয়, সে বলে, আমার ভালো লাগছে না, আমি বরং আরেকদিন আসবো। তবে দাসী তাকে ধরে রাখে। তখন ইয়ান সেখানে চলে আসে আর সে মিয়াওইকে চলে যেতে বলে। মিয়াওই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান একা সেখানে থাকা লোকেদের সঙ্গে ফাইট করছিল। হঠাৎ করেই নিমুনের বুকে ব্যথা করে ওঠে, যার ফলে তার ছবিটায় এক ফোঁটা কালি পড়ে যায়। সে তার ইউনুককে জিজ্ঞেস করে, ইয়ান কোথায়? এদিকে দাসী দৌড়ে এসে যুবরাজকে বলে, মিয়াওই ম্যাডাম পালিয়ে গেছে। যুবরাজ রাগে তাকে মেরে ফেলে। তখন সে ইয়ানকে দেখে বলে, সপ্তম রাজকুমারের লোক আমার প্যালেসে এসে ফাইট করছে। সপ্তম রাজকুমার কি বিদ্রোহ করতে চাইছে? তুমি যদি না থামো আমি কিন্তু বাবার কাছে যাব। তাই ইয়ান তার হাতের তলোয়ারটা ফেলে দেয়। এদিকে মিয়াওই দৌড়ে নিমুনের কাছে আসে আর তাকে পুরো ঘটনা খুলে বললে নিমুন তার ইউনুককে একটা জিনিস আনতে বলে। অন্যদিকে ইয়ানকে প্রচুর পরিমাণে টর্চার করা হচ্ছিল। কতজন মন্ত্রী তাদের সঙ্গে জড়িয়ে আছে এটাই তারা জানার চেষ্টা করছিল, তবে ইয়ান কিছুই বলে না। যুবরাজ এসে জিজ্ঞেস করে, ও কি কিছু বলেছে? তবে তারা বলে যে ও কিছুই বলেনি। তখন সে তাকে থাপ্পড় মেরে বলে, এত জেদ কিসের? ইয়ান বলে, আপনি যদি আমার কাছ থেকে কিছু জানতে এসে থাকেন তাহলে আমি বলবো আপনি হতাশ হবেন। যুবরাজ তার দুই পায়ে দুটো পেরেক লাগাতে বলে, যাতে সে এখান থেকে পালাতে না পারে। দাসেরা সেটাই করতে থাকে। অন্যদিকে নিমুন একা সেখানে এসেছে এবং সে ফাইট করে ভেতরে আসছিল। যুবরাজ ইয়ানের পেরেকের উপর পা রেখে বলে, আমি তোমাকে এখানে রেখেছি শুধুমাত্র তোমার মাস্টারকে আনার জন্য। সে তার একজন ইউনুককে ডেকে বলে, এই মেয়েটা আজ রাতের জন্য আপনার। তখন একজন সৈনিক এসে বলে, বাইরে সপ্তম রাজকুমার এসেছে। তাই যুবরাজ বাইরে চলে যায়। ইউনুক বাকি সবাইকে বের করে দেয়। ইয়ান বুঝতে পারে সপ্তম রাজকুমারকে মানে নিমুনকে বাঁচাতে হবে, তাই সে বলে, মাস্টার আপনি যা বলবেন আমি তাই করব, তবে আমার হাত খুলে দিলে আমি ভালোভাবে আপনার সেবা করতে পারবো। অন্যদিকে নিমুন যুবরাজের কাছে এসেই সে বলে, ওকে ছেড়ে দাও। যুবরাজ বলে, তুমি আমার প্যালেসে এসে আমাকে অর্ডার করছো? তুমি কি বাবার পানিশমেন্ট ভয় পাও না?
নিঙুন সেখানে একটা খড়ের পুতুল ফেলে আর বলে, তুমি এই জাদুবিদ্যা করে আসছো, আমি যদি এটা বাবাকে বলি? যুবরাজ বলে, তোমার কি মনে হয় বাবা এটা বিশ্বাস করবে? এদিকে ইউনুক বলে, তুমি আমাকে বোকা পেয়েছো, আমি তোমার হাত খুলে দেবো আর তুমি পালিয়ে যাবে। ইয়ান বলে, আমার পায়ের এই অবস্থা, আমি কিভাবে যাব? এদিকে নিঙুন বলে, যুবরাজ অনেক চালাক, সে তার গলায় তলোয়ার ধরে। অন্যদিকে ইউনুক ইয়ানের হাত খুলে দেয়। যুবরাজ বলে, আমাকে মারার সাহস আছে তোমার? তখন ইয়ান আর নিঙুন একসাথে হাসতে থাকে। নিঙুন তলোয়ারটা নিজের পেটে ঢুকিয়ে দেয় আর বলে, এখন আমি বাবাকে গিয়ে বলবো আমি তোমার সত্যি জানতে পারায় তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছো। তুমি বলো বাবা কি আমার কথা বিশ্বাস করবে কি করবে না? অন্যদিকে ইয়ান সেই পা নিয়ে সামনে আসে আর এরপর শেকল দিয়ে ইউনুকের গলা পেঁচিয়ে ধরে। যুবরাজ বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? ও শুধুমাত্র একটা দাসী, ওর জন্য তুমি সবকিছু করতে রাজি আছো? তার ভীষণ রাগ হতে থাকে। এদিকে ইউনুক মারা যায়। এরপরেই দরজা খুলে নিঙুন চলে আসে। সে দৌড়ে এসে ইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর সে বাড়িতে আসলে মিয়াউই ইয়ানকে ধরতে চাইলে নিঙুন বলে, ওকে ছোবে না। মিয়াউই বলে, ওই আমি ডাক্তার। সে ঘরে গেলে দেখতে পায় নিঙুনও অসুস্থ। সে বলে, আপনি আবার কিভাবে অসুস্থ হলেন? এখানেই সিন কাট হয়ে যায়। পরদিন সকালে ইয়ান রাজকুমার বলে ডাক দিয়ে ওঠে। তখন সে সাথে নিঙুনকে দেখতে পায়। নিঙুন বলে, তোমার কি এখনো ব্যথা করছে? সে বলে, আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমি মিয়াওকে বাঁচাতে একটু বেশি করে ফেলেছি, ভবিষ্যতে আমি আর একটু সাবধানে থাকবো। তবে আপনি আমাকে কথা দিন, আপনি আর কখনো আমাকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। নিঙুন বলে, তোমার কি আমার জন্য কষ্ট হচ্ছে? সে বলে, না, আপনার কাছে আমি ঋণী থাকতে চাই না। নিঙুন মনে মনে বলে, আমি চেয়েছিলাম তোমার মনে ধীরে ধীরে জায়গা করতে, কিন্তু এখন আর আমার তর সইছে না। এরপরে একজন সেবক নিঙুনের ওষুধ নিয়ে আসলে নিঙুন বলে, আমার আঘাতের কথা ইয়ান যেন না জানে। একটু পর সে ইয়ানের কাছে ওষুধ নিয়ে যায় আর নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়। ইয়ানের ওষুধ অনেক তিতা লাগে, তাই নিঙুন তাকে একটা ক্যান্ডি খাইয়ে দেয়। এরপর ইয়ান যুবরাজের ব্যাপারে কিছু বলতে চাইলে নিঙুন বলে, আমি অলরেডি সেটা ধরে ফেলেছি। একটু পরেই দেখা যায় যুবরাজ একটা রিপোর্ট নিয়ে এসে বলছে, মানে তুমি এখন আমার পেছনে লোক লাগিয়েছো? তোমার খিদা অনেক বেশি, তুমি এখন আমার সঙ্গে কম্পিটিশনে নেমেছো? তুমি কোনোদিন যুবরাজ হতে পারবে? নিঙুন বলে, তুমি নিজেকে এত বড় কেন ভাবছো? তোমার মা মারা গেছে, তোমার মামা তোমার হাত থেকে চলে গেলে তুমি আর আমি সমান সমান হয়ে যাব, তাই এখন থেকেই তুমি নিজেকে সামলাতে শেখো। এই বলে সে চলে যায়। যুবরাজ মনে মনে বলতে থাকে, তুই একটু অপেক্ষা কর। এদিকে মিয়াউই ওষুধ বানিয়ে ইয়ানের কাছে আসে এবং তাকে ওষুধ খাওয়াতে থাকলে নিঙুন এসে বলে, তুমি আমাকে দিয়ে দাও। মিয়াউই বলে, আপনি এই কাজ আমাকে করতে দিন, এই কাজে আমি আপনার থেকে ভালো। বলো তো আপু, আমার ওষুধ তিতা না, তাই না? নিঙুন বেচারার আর কিছু বলার থাকে না। এরপরে ইয়ান বাইরে আসলে শুনতে পায় একজন ইউনুক বলছে, রাজকুমারের আঘাত থেকে আবার রক্ত ঝরতে শুরু করেছে, সময় মতো তার ওষুধ আনার ব্যবস্থা করো। দাসী বলে, রাজকুমার ইয়ান ম্যাডামকে অনেক ভালোবাসে, তাই তো নিজে এত আহত থাকার পরেও তাকে বলতে না করেছে। এটা শুনে সে দৌড়ে নিঙুনের কাছে যায়। এরপর তাকে বলে, আপনি কেন আমাকে বললেন না? নিঙুন তাকে কোলে তুলে নেয় আর বলে, তোমার পায়ের এই অবস্থা আর তুমি দৌড়াদৌড়ি করছো। ইয়ান বলে, আমি আপনাকে শিখিয়েছি কি আর আপনি শিখেছেন কি? তখন নিঙুন মনে করে সে তার ইউনুককে বলছিল আমি যে অসুস্থ, এটা যেন ইয়ান জানতে না পারে। এরপর সে বলে, আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো? সেবক বলে যে আমি বুঝতে পেরেছি। সে বলে, তুমি কি সত্যিই বুঝতে পেরেছো? মানে সে আসলে চায় যে অন্যভাবে কথাটা ইয়ানের কাছে যেন পৌঁছায়। এদিকে যুবরাজ প্রচন্ড রেগেছিল, কারণ প্রাসাদের বিভিন্ন দাসীরা পর্যন্ত মহারাজের কাছে তার বিরুদ্ধে নালিশ করেছে। তার মামা বলে, তুমি তো তেমন মিনিস্টারদের সামনে যাও না, এই কারণে এখন কেউই তোমাকে ভয় পাচ্ছে না। তার মামা তাকে সেই রুবিক কিউবটা দেখায় আর বলে, এটা ওই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা দিয়ে ইম্পেরিয়াল ব্রিজ তৈরি করা হয়েছিল। যুবরাজ বলে, ও আচ্ছা, তার মানে আমার সপ্তম ভাই এখন পুরনো কেস নিয়ে আবার তদন্ত শুরু করেছে। আপনি এখনই আমাদের সকল কিছু ভালো করে পর্যবেক্ষণ করুন, পুরনো কেসের কোনো লুপ হোল যেন না থাকে। আর আরেকটা কথা, নিঙুনের দাসীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তদন্ত করবেন, আমি ওর ব্যাপারে সব তথ্য চাই। এরপর পরদিন নিঙুন আর ইয়ান উঠানে হাঁটতে থাকলে ইয়ান হঠাৎ করে মিয়াউইকে দেখতে থাকে। তখন নিঙুন তার সামনে দাঁড়ায় আর বলে, ওকে দেখো না। মানে ইয়ান কোনো মেয়েকে দেখলেও তার হিংসা হয়। ইয়ান বলে, ও একটা ভালো মেয়ে, আপনি বুঝলেন না। তখন তার মাথায় একটা পাতা পড়লে নিঙুন সেটা ধরে আর বলে,
কিন্তু আমরা খারাপ মানুষ, আমাদের ভালো মানুষের সঙ্গে জড়ানো ঠিক না, খারাপ খারাপের সঙ্গেই থাকতে হয়। তাছাড়া তুমি আমাকে খারাপ হতে শিখিয়েছো, তোমাকে এবার আমার দায়িত্ব নিতে হবে। ইয়ান বলে, কিন্তু একদিন আমি এই প্যালেস ছেড়ে চলে যাব, তখন আপনি কি করবেন? নিঙুন বলে, জীবন অনেক ছোট, এখনই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না, বর্তমানে তুমি আমার সাথে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। এরপরে নিঙুন বলতে থাকে, এই পানিটা হার্বাল পানি, এটাতে গোসল করলে অনেক আঘাত সেরে যাবে। ইয়ান বলে, এখানে তো অনেক পানি আছে, দুজন মানুষের জন্য যথেষ্ট, আপনি আসবেন না? নিঙুন ভীষণ অবাক হয়ে যায়, সে সাথে সাথেই তার উপরে জামা খুলে নেমে পড়ে। তখন সে ইয়ানের বুকের আঘাতটা দেখতে পায়। ইয়ান বলে, দেখতে খুব খারাপ লাগছে তাই না? নিঙুন বলে, আমি সবচেয়ে ভালো ওষুধের ব্যবস্থা করব, যাতে কোনো দাগ না হয়। ইয়ান বলে, সমস্যা নেই, কিছু আঘাতের দাগ কখনো যায় না। নিঙুন তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কখনো তোমাকে আঘাত পেতে দেব না। এরপর সে তার গায়ে কিস করতে শুরু করে। একটু পর সে বুঝতে পারে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, তাই সে বলে, পানি অনেক গরম, আমি চলে যাচ্ছি। কিন্তু ইয়ান তার হাত ধরে ফেলে। সে বলে, চলুন আমরা চেষ্টা করি, আমি জানি না কিভাবে ভালোবাসতে হয়, তবে মানুষটা যদি আপনি হন তাহলে আমি একবার চেষ্টা করতে চাই। এরপরে নিঙুন ঘরে এসে নিজের চোখ বেঁধে ফেলে, পরে সে নিজের হাতও বাঁধতে থাকে। ইয়ান বলে, আপনি জানেন আপনি কি করছেন? সে বলে, আমি জানি, আমি তোমাকে পছন্দ করি। এরপর সে তাকে নিয়ে শুয়ে পড়ে। ইয়ান তাকে কিস করে বলে, আমার বেয়াদবির জন্য আমাকে ক্ষমা করবেন। আর এরপরেই তাদের মধ্যে সবকিছু হয়ে যায়। বাইরে দুজন দাসী বলতে থাকে, রাজকুমার আর ইয়ান ম্যাডাম 2 দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না। এদিকে যুবরাজের কাছে তার মামা ইয়ানের ব্যাপারে তথ্য নিয়ে আসে। যুবরাজ বলে, ও ও একটা মিস্ত্রির মেয়ে, আমার ছোট ভাইয়ের দেখছি লো ক্লাসের মানুষ পছন্দ। মামা বলে, মেয়েটা এতটাও সহজ নয়, ওই সময় ও ব্রথালে আগুন লাগিয়ে অনেক মানুষ মেরে ফেলেছিল, এরপর সেখান থেকে পালিয়ে প্রাসাদে এসেছে, অন্য পরিচয়ে প্রাসাদের দাসী হয়ে সপ্তম রাজকুমারের সাথে থাকতে শুরু করেছে। যুবরাজ হাসতে হাসতে বলে, মানে ও আমার উপর প্রতিশোধ নিতে এসেছে। তার মামা বলে, তুমি চিন্তা করো না, আমি চেক করে দেখেছি, আমাদের ওই ঘটনার কোনো সুরাগ আমি রাখিনি, কেউ আমাদের ধরতে পারবে না। এদিকে নিঙুনের ঘুম ভাঙে, সে বলে, তার মানে আমি স্বপ্নে দেখিনি। ইয়ান, তোমার যেমন পছন্দ আমি তেমন হতে রাজি আছি। তখন দেখানো হয় সে ওই ব্রথালের চিয়ানুর কাছে যায় আর তাকে বলে, ওই দিন তুমি বলেছিলে তুমি নাকি মেয়ে হতেও রাজি আছো, আমাকে বলো সেটার মানে কি? চিয়ানু বলে, ও তুমি এটা শিখতে চাও, তাহলে আমাকে 1000 টাকা দাও, আমি আমার সকল টেকনিক এই বইয়ে লিখে রেখেছি, আমি এটা তোমাকে দিয়ে দেব। বর্তমানে ইয়ানের ঘুম ভাঙলে নিঙুন বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি এখন তোমার, তুমি কিন্তু আমাকে আর ছাড়তে পারবে না। পরের সিনে দেখা যায় মিয়াওই ইয়ানের কাছে একটা চিঠি পাঠিয়েছে, যেটা ছিল মূলত সেইটা যেটা চিয়ানু মিয়াওইকে দিয়েছিল। চিঠিতে মিয়াওই লিখেছে, আপনারা দুজন আমার জীবন বাঁচিয়েছেন, তাই অবশ্যই আমি আপনাদেরকে বিশ্বাস করি, আর এই জন্য এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। নিঙুন ইয়ানকে পেছন থেকে ধরলে ইয়ান বলে, আপনি এইসব কবে শিখেছেন? সে বলে, তোমার তো এগুলো পছন্দ। এরপরে তারা সেই চিঠিটা দেখে, যেটাতে একটা চিলেনের ছবি ছিল। নিঙুন বুঝতে পারে এটা যুবরাজের ঘরে আছে। সে তখন মনে মনে বলে, ও তাহলে এটাই তোমার সিক্রেট। তখন তার একজন সেবক তার কাছে ওই রুবিক কিউব আর একটা চিঠি নিয়ে আসে। এরপরে নিঙুন আর যুবরাজ একসঙ্গে কথা বলতে যায়। যুবরাজ বলে, তোমার পছন্দ খুবই নিম্নমানের, তুমি একটা মিস্ত্রির মেয়েকে কি করে পছন্দ করলে, যে কিনা ব্রথালে থেকেছে? নিঙুন বলে, তুমি ওর ব্যাপারে তদন্ত করেছো? তুমি কি ভাবছো ওই ব্রিজের কেসে তুমি যে জড়িত সেটা আমি জানি না? এই কেস সম্পর্কে এখন আমার কাছে মোটামুটি কিছু আছে, আমি যদি বাবাকে এটা দিয়ে কেস রিওপেন করতে বলি তুমি কি ধরা পড়বে না? যুবরাজ বলে, তোমার শুধু মুখের কথা, তোমার কাছে কোনো প্রমাণ নেই। সে বলে, সত্যি আমার কাছে কোনো শক্ত প্রমাণ নেই, তাহলে আমরা একটা ডিল করি, আমি সিংহাসনের জন্য তোমার সঙ্গে ঝামেলা করব না, আর তুমি ইয়ানের থেকে দূরে থাকবে। যুবরাজ হেসে বলে, ভালো তো, তাহলে এটাই হবে। এরপরে নিঙুন ইয়ানের কাছে ফিরে যায় আর তাকে কোলে নিয়ে একেবারে বিছানায় চলে যায়। পরদিন ইয়ান বাইরে আসলে হঠাৎ করে তার বুকে ব্যথা হয়। তখন ইউনুক এসে বলে, সপ্তম রাজকুমারকে মহারাজের শাস্তির আদেশনামা পাঠানো হয়েছে। দেখা যায় মহারাজ জানতে পেরেছে ওই দিন রাতে সপ্তম রাজকুমার যুবরাজের প্যালেসে সৈনিকদের মেরেছে এবং ভাঙচুর করেছে, তাই শাস্তি হিসেবে 100 বেতের আঘাত দেওয়ার কথা বলা হয়েছে। নিঙুন নিজের পোশাক খুলে সেখানে বসে পড়ে, তবে তখন ইয়াং সেখানে চলে আসে। সে তাদের সঙ্গে ফাইট করতে চায়, তবে নিঙুন তাকে না করে। যুবরাজ বলে, মানে তুমি মার্শাল আর্টে ভালো, তাই বলে কি তুমি মহারাজের আদেশ অমান্য করবে নাকি?
ইউনুক বলে, তুমি একজন দাসী, তুমি কেন হাঁটু গেড়ে বসছো না? নিঙুন বলে, দরকার নেই যুবরাজ, তুমি কিন্তু আমাদের ডিলের কথা ভুলে যেও না, তাহলে কিন্তু আমার মত বদলে যাবে। এরপর নিঙুনকে শাস্তি দেওয়া হয়। যুবরাজ বসে বসে চা খাচ্ছিল। এরপর যুবরাজ তার মামাকে বলে, ও মনে করেছিল ও কয়েকটা তথ্য জানতে পেরেছে বলে ও আমার জায়গা নিতে পারবে। একদম ঠিক হয়েছে। তার মামা বলে, কয়দিন পর আপনার জন্মদিন, ওই দিন মহারাজ আপনার আর প্রধানমন্ত্রীর বিয়ে ঠিক করবে। এরপর থেকে দেখবেন সবাই আপনাকে কিভাবে সম্মান দেয়। এরা দুজন ভীষণ খুশি ছিল। এদিকে রাতের বেলা ঘরের বাইরে থেকে ইয়ান বলে, রাজকুমার আপনি ভালো আছেন তো? নিঙুন বলে, ভালো আছি, তবে আঘাত একটু বেশি, তাই কয়দিন তোমার সার্ভিস পাবো না। ইয়ান হেসে বলে, এই অবস্থাতেও আপনার মজা করতে ভালো লাগছে? নিঙুন বলে, তোমার মনে আছে প্রথমবার মহারানীর ইউনুক যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তখন তুমি আমার জন্য ওষুধ নিয়ে এসেছিলে, আর এরপরে তুমি এসে আমাকে বললে তুমি ওই ইউনুককে মেরে ফেলেছো, কারণ যারা আমাকে বুলি করবে তারা কেউ থাকবে না। ইয়ান, আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। এখানে সিন কাট হয়ে যায়। এরপর যুবরাজের জন্মদিন দেখানো হয়। মিয়াওইকে দেখে যুবরাজ বলে, তুমি এসেছো? মিয়াওই বলে, আমার বাবাকে যদি ভয় না দেখাতেন আমি জীবনেও এখানে আসতাম না। তখন সেখানে নিঙুন চলে আসে। যুবরাজ বলে, তুমি এখানে কেন এসেছো? সে বলে, বাবা আমাকে পাঠিয়েছে যাতে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে পারি। এরপরে তারা সবাই ভেতরে আসে। যুবরাজের জন্মদিন উপলক্ষে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। যুবরাজের মামা বলে, সপ্তম রাজকুমার, আপনি আপনার ভাইয়ের জন্মদিনে এসেছেন, খালি হাতে কেন এসেছেন? নিঙুন বলে, আমি তো এত নিয়ম কানুন বুঝি না, এখন কি করা যায়? মামা বলে, আপনি তো মার্শাল আর্টে ভালো, তাহলে আপনি একটা সোয়ার্ড ডান্স করতে পারেন। সে একটা কাঠের তলোয়ার তার দিকে ছুড়ে দেয়। মিয়াওই বলে, বাচ্চাদের খেলনা দিয়ে সপ্তম রাজকুমারকে অপমান না করলে চলে না? যুবরাজ বলে, আজ আমার আর মিয়াওইর এঙ্গেজমেন্ট হবে, তাই মিয়াওইর খাতিরে ছোট ভাইকে আর অসম্মান করা ঠিক হবে না। তখনই ইউনুক যুবরাজ আর মিয়াওইর এঙ্গেজমেন্টের আদেশনামা নিয়ে আসে। নিঙুন বলে, একটু দাঁড়ান। যুবরাজ বলে, আমি জানি তুমিও মিয়াওইকে বিয়ে করতে চাও, কিন্তু তার মানে এই না তুমি বাবার আদেশ অমান্য করবে। নিঙুন তলোয়ারটা তার গলায় ধরলে সে বলে, তোমার সাহস আছে আমাকে মারার? তার উপর কাঠের তলোয়ার দিয়ে মানুষ মারা যায়? নিঙুন বলে, সত্যি এটা দিয়ে মানুষ মারা যায় না, তবে আজকের জন্য এটাই যথেষ্ট। এই বলে সে সেটা উপরে ছুড়ে দিলে সেখানকার পর্দা খুলে যায়, আর যুবরাজের ঘরের সিলিং এর যে ছবিটা সেটা ভেসে ওঠে। কিন্তু তার ছায়া দেখে মন্ত্রী বলে, এটা তো চিলিং না, এটা তো ড্রাগন। আমি তোমাদের বলে দেই, ড্রাগন কিন্তু শুধুমাত্র মহারাজ অর্থাৎ রাজার চেম্বারে থাকবে, অন্য কোথাও থাকলে সেটা ঘোর অপরাধ। যুবরাজ বলে, এটা হয়তো মিস্ত্রিরা করেছে, এতে আমার কি দোষ? ইয়ান বলে, এভাবেই আপনি প্রত্যেকবার মিস্ত্রিদের দোষ দিয়ে আসছেন। ওই বছর ওই ব্রিজের ম্যাটেরিয়াল সব আপনি বদলে দিয়েছেন শুধুমাত্র নিজের লাভ বাড়ানোর জন্য। আবার মিস্ত্রিদের দিয়ে আপনি এটাও বানিয়েছেন যাতে আপনার এই কথাগুলো কেউ জানতে না পারে, এজন্য আপনি মিস্ত্রিদেরকেই মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছেন। যুবরাজ বলে, ফালতু কথা, তোমাদের কোনো প্রমাণ আছে? নিঙুন বলে, কে বলেছে প্রমাণ নেই? তোমরা কোথায় কোথায় লোক ঠিক করে রেখেছো, প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে। মামা বুঝতে পারে, মানে সে যে কয়দিন আগে কোথাও কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য আবার চেক করতে গিয়েছিল, তখন নিঙুনের লোকেরা তাকে ফলো করেছে। এখন নিঙুন ইউনুককে বলে, আমি আপনাকে অনেক সম্মান করি, এই কথাগুলো আপনি বাবাকে বলবেন না, ঠিক আছে? কিন্তু ইউনুক তো রাজি হয় না, তাই যুবরাজ তাকে মেরে ফেলে। এরপর সে তলোয়ার ধরে বলে, তুমি আমাকে বাধ্য করছো, আজ এখান থেকে কেউ যেতে পারবে না। সে সৈনিকদের ডাক দেয়, তবে কেউ আসে না। তখন ইয়ান হাসতে থাকে। সে বলে, আপনি এখনো বুঝতে পারছেন না? মিয়াওই এসে বলে, আমি ঠিকভাবে কাজ করেছি তো? আসলে সে একটু আগে এখানে আসার আগে খাবার নিয়ে সৈনিকদের কাছে গিয়েছিল, বলেছিল আজ আমার আর যুবরাজের এঙ্গেজমেন্ট হবে, তাই ট্রিট হিসেবে আমি আপনাদেরকে এগুলো দিচ্ছি। মূলত সেই খাবারেই ঘুমের ওষুধ ছিল। ইয়ানের কথায় মিয়াওই আগের কমান্ডারকে বলে রেখেছিল, আজ যুবরাজের জন্মদিনের সময় আপনি একবার সেখানে যাবেন। এখন কমান্ডার সেখানে আসে এবং এই সব দেখে বলে, যুবরাজ আপনাকে আমাদের সঙ্গে মহারাজের কাছে যেতে হবে। যুবরাজ রাগে নিঙুনকে মারতে চায়, তবে নিঙুন তাকে ফেলে দেয়। যুবরাজ বলে, আমি জানি তোমার কাছে তেমন কোনো প্রমাণ নেই। নিঙুন বলে, তাতে কি আসে যায়, এখন তুমি যেটা করেছো আর মন্ত্রীরা যা দেখেছে এতে করে সেই কেস রিওপেন হবে। তুমি কি ভাবছো এরপরও তুমি বাঁচবে? এরপরে দেখা যায় মহারাজের আদেশনামা শোনানো হচ্ছে, যেখানে মহারাজ বলেছে ওই বছর ব্রিজ ভাঙার জন্য মহারাজ যে সকল মিস্ত্রিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল মূলত তারা সবাই নির্দোষ ছিল। এখন মহারাজ তাদের নাম ক্লিয়ার করছে। আসল অপরাধী যুবরাজ,
তার টাইটেল কেড়ে নেওয়া হচ্ছে এবং তাকে প্রাসাদের এক ঘরে বন্দি করে দেওয়া হয়েছে। যুবরাজের হাতে তখন সেই রুবিক কিউবটা ছিল। একটু পরে সেখানে ইয়ান আসে। যুবরাজ বলে, তুমি কি করতে চাও? তুমি আমাকে মারবে? তুমি ভাবছো তুমি আমাকে মারলে তুমি বাঁচতে পারবে? আমি যত বড় অপরাধী হই না কেন, আমি একটা রাজকুমার। ইয়ান বলে, বন্দি একটা রাজকুমার কত অ্যাক্সিডেন্টেই মারা যেতে পারে। তোমার কি মনে হয় এগুলো নিয়ে মহারাজ ভাববে? আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে, তুমি কেন এখনো নিঃশ্বাস নিচ্ছ? যুবরাজ বলে, তুমি আমাকে মেরে কি পাবে? তোমার বাবা কি ফিরে পাবে? তোমার পরিবারের সুখ শান্তি ফিরে পাবে নাকি তোমার সতীত্ব ফিরে পাবে? এগুলো বলে সে হাসছিল। এরপর সে একটা ফুলের টব ভেঙে নিজেই নিজেকে মেরে ফেলতে চায়, তবে ইয়ান তখন তাকে মেরে ফেলে। সে বলে, তোমার মনে হয় আমি নোংরা, তাই এই নোংরা হাতেই আমি তোমাকে শেষ করলাম। নিঙ্গুন বাইরে বসে বলতে থাকে, তুমি কি এখন চলে যাবে? তখন সে দেখতে পায় ইয়ান এসেছে। সে তার হাত মুছে দেয়। এরপরে ইয়ান বসেছিল। সে বলতে থাকে, বাবা, আপু, আমি তোমাদের প্রতিশোধ নিয়েছি। তখন তার মনে পড়ে সে তার বড় বোনকে বলেছিল, আপু তুমি চিন্তা করো না, একদিন আমরা এখান থেকে বের হব। তার বড় বোন বলেছিল, জিয়াং নদীর ওপারে অনেক সুন্দর চেরি ফুল ফোটে, আমরা দুজন সেখানে দেখতে যাব। তখন সেখানেই মিয়াওই আসে। সে বলে, আপু তুমি জানো গতকালকে যুবরাজের প্যালেসে আগুন লেগেছে, সে বাঁচতে পারেনি। এখন শুধু একটা রাজকুমার বেঁচে আছে। বাবা বলছে আমাকে রাজকুমার নিঙ্গুনকে বিয়ে করতে হবে। ইয়ান বলে, বড়দের কথা তো মানতেই হবে। মিয়াওই বলে, কখনোই না, আমি পালিয়ে যাব। রাজপ্রাসাদে বন্দি থাকার চেয়ে আমি মরে যাব। আমার ইচ্ছা আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়াবো, অসহায়দের চিকিৎসা করব। আপু আমি জানি এই কথা আমি জিজ্ঞেস করলে সপ্তম রাজকুমার আমাকে মেরেই ফেলবে, তারপরও জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? এখানে সিন কাট হয়ে যায়। এরপর ইয়ান তুষারের ভেতরে দাঁড়িয়েছিল। নিঙ্গুন তার কাছে আসলে ইয়ান বলে, নদীর ওপারে সুন্দর চেরি ফুল ফোটে, আমি দেখতে চাই। নিঙ্গুন বলে, তুমি যদি যেতে চাও যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ইয়ান এরপর তাকে কিস করে। নিঙ্গুন ছাতাটা ফেলে দিয়ে তাকে কিস করতে শুরু করে। এরপর তারা ঘরে চলে যায়। নিঙ্গুন চোখ বাঁধার জন্য কাপড় বের করতে চায়, তবে ইয়ান তাকে না করে। সে বলে, আমি চাই আপনি আমাকে ভালো করে দেখুন। সকালে ইয়ানের ঘুম ভাঙলে সে সেখানে একটা পেইন্টিং দেখতে পায়, যেটা ছিল চেরি ফুলের পেইন্টিং। নিঙ্গুন লিখেছে, তুমি আমার কাছে চেরি ফুলের মতোই সুন্দর, তুমি যেখানেই থাকো আমি চাই তুমি ভালো থাকো। এরপর একজন ইউনুক নিঙ্গুনকে এসে বলে, আপনার কথা মতো সবকিছু রেডি হয়ে গেছে। নিঙ্গুন বলে, এবার সময় এসেছে আমার আসল ক্ষমতা হাতে নেয়ার। তখন দেখানো হয় তার মা যখন মারা গিয়েছিল তখন সে তার বাবাকে অনেক বলেছিল তার মাকে বাঁচাতে, তবে তার বাবা তার কথা শুনেনি। এখন হয়তো সে সিংহাসন দখল করবে। ইউনুক বলে, ইয়ান ম্যাডাম আর মিয়াওই ম্যাডাম চলে যাচ্ছে, আপনি কি আটকাবেন না? সে বলে না। এরপর মিয়াওই আর ইয়ান গেটের সামনে চলে আসে। তখন পেছনে নিঙ্গুন দাঁড়িয়েছিল। ইয়ান বলে, তুমি ভালো থেকো, আর চেরি গাছের একটা ডাল আমার কাছে পাঠিও। মিয়াওই বলে, তুমি কি সত্যি আমার সঙ্গে যাবে না? সে না বলে দেয়। এরপর মিয়াওই চলে যায়। ইয়ান পেছনে ফিরে বলে, এই রাজপ্রাসাদ আমার কাছে জেলখানার মতো, কিন্তু নিজের সুখের জন্য আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারি না। সে দৌড়ে নিঙ্গুনের কাছে আসে। নিঙ্গুন বলে, আমি তোমাকে চলে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলাম, তুমি যাওনি, এই সুযোগ কিন্তু আমি আর দেব না। ইয়ান বলে, তোমাকে ছেড়ে আমি যেতে চাই না। নিঙ্গুন তাকে জড়িয়ে ধরে। ইয়ান মনে মনে বলে, চেরি গাছের ফুল প্রতি বছরই ফোটে, সেখানে আমি একা না, তোমাকে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস সেই দিন অবশ্যই আসবে। আর এখানেই এই মিষ্টি ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।